তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো আমাদের ভারতের তথা সারা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য বন্দর। তো কত বড় সেই মৎস্য বন্দর, তার কি বিশালতা, কি মাছ সেখানে পাওয়া যায়, এবং আমি কম্পেয়ার করব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের যে মাছের দাম, সেই ইলিশ হোক বা অন্যান্য মাছ, সেই মাছের দাম এখানে তুলনামূলক কত কম থাকে না বেশি থাকে। এবং কিছুদিন আগে আর একটা ঘটনাও আমি তুলে ধরবো যে বাংলাদেশি এক নৌবাহিনী অর্থাৎ পণ্যবাহী জাহাজ এই স্থানে এসেই এক ভারতীয় যে ট্রলার, সেই ট্রলার ডুবিয়ে দিয়ে কিছু মানুষের প্রাণহানি হয়েছে এবং 4 জন এখনও পর্যন্ত নিখোঁজ। তো দেখাবো আমাদের ভারতের সুন্দরবনীয় এলাকায় আমাদের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য বন্দর, তার বিশালতা কেমন, রইল সম্পূর্ণ বর্ণনা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অনেক তথ্য জানতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সুন্দরবনের একটা বড় মৎস্য বন্দর। দেখুন প্রচুর মাছ উত্তোলন করা হচ্ছে, প্রচুর মাছ, প্রচুর। তো দেখুন তো এখানে ট্রলারগুলো রয়েছে, সমস্ত কিন্তু মাছের জন্যই তারা বরফ নিয়ে আসছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন এই দেখুন বরফ বহন করে তারা মানে লঞ্চে লোড করছে, কেননা যে সময় 15 থেকে 20 দিন কি 1 মাসের জন্য তারা চলে যাবে, তারপর কিন্তু এই বরফটা দিয়ে তাদের মাছগুলো মানে সঠিক রেখে দেবে আর কি। আর এই যত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রলারের উপরে কিন্তু এই শুটকি মাছ দেওয়া রয়েছে, মানে এখান থেকেই তারা শুটকি মাছটা প্রসেস করে, বিশেষ করে লোটে মাছগুলো। মানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে লোটে মাছগুলোকে মিনিমাম 2 থেকে 3 দিন লাগে শুটকি মাছ পরিপূর্ণভাবে করার জন্য। তো যেহেতু এরা 15-20 দিনের জন্য যায় লোটে মাছটাকে স্টোর করতে, আর লোটে মাছ পায়ও প্রচুর, স্টোর করতে এই মানে 10 দিন 15 দিন এতদিন লাগে, তার জন্য তারা এরকম শুকিয়ে তারা সরাসরি মানে যেহেতু তারা নদীপথে থাকে, যখন রোদ হয় সেটা উপরে এরকম টানানো থাকে, তারা শুকিয়ে সরাসরি সেটা লোটেটা তৈরি করে মানে জায়গাটাকে কম্প্রেস করে তারপর তারা সরাসরি এই বন্দরে নিয়ে আসে। বেশ সুন্দর একটা পদ্ধতি তারা কিন্তু অবলম্বন করে। তো এখানে দেখুন বরফগুলো, এই পাশেই আছে একটা বরফের কারখানা, এই বরফগুলো তৈরি করে এনে জাহাজে লোড হচ্ছে। আর এইগুলো হচ্ছে তেল, এই তেল কিন্তু এই বন্দর থেকেই জাহাজগুলো আসে তেল নিতে, এই তেল লোড করে তারপর চলে যায়। আর এখানে প্রচুর মাছ উঠছে, এখন মাছ তোলা হবে। এই দেখুন প্রচুর চিংড়ি মাছ এখানে রয়েছে, ছোট বড় সমস্ত চিংড়ি। দেখুন দাদা এগুলো তেল, তো তেলের, তো এই তেল জাহাজে আপনারা ভরেন নাকি ট্রলারগুলোতে? পাইপ মেশিন দিয়ে ভরতে হয়? ও আচ্ছা আচ্ছা। তো তেলের এইগুলো দেখুন মেশিনের পাইপের সাহায্যে এতে চলে যায়। এক একটা এই ট্রলারে কত লিটার করে পেট্রোল যায়? পেট্রোল না ডিজেল? কত লিটার করে যায়? ও আচ্ছা, এক একটা ড্রামে 200 লিটার আছে। আর এক একটা ট্রলারে কত লিটার করে তেল যায়? 18টা 19টা? বাবা, এই ব্যারেল নাকি এই যা রয়েছে 18টা 19টা এক একটা ট্রলারের মধ্যে নেয়। তার মানে তারা তার মানে এই ট্রলারগুলো বেশ তেলও খায়। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখুন মেশিনে তেল তুলছে। এই দেখুন এই নলটা দিয়ে একটা পাম্পের মাধ্যমে ট্রলারে তেল যাচ্ছে। দাদা এইটা হচ্ছে কত লিটার করে এক একটা লঞ্চে যায়? একটা ট্রলারে যায় 2000 লিটার। 2000 লিটার? তার মানে ট্রলার কত দিনের জন্য? তার মানে তো 20-25 দিনের জন্য মনে হয় যায়। 10 দিন 12 দিন, তাই 2000 লিটার খরচ হয়ে যায় তেল। তার মানে অনেক তেল খায় তো, ডিজেল তো। হ্যাঁ ডিজেল। তার মানে বুঝতে পারছেন একটা ট্রলার, মানে এই ট্রলারটা ইয়েতে পাঠাতে গেলে, মানে মাছ ধরার জন্য পাঠাতে গেলে কত খরচ সাপেক্ষ। 2000 লিটার ডিজেল যায় পার ট্রলারে, বুঝতে পারছেন? দেখুন প্রচুর মানুষ, তারা কত কাজে ব্যস্ত। আর এখানে হাজার হাজার ট্রলার রয়েছে, এই পাশেও রয়েছে, ব্রিজের ওই সাইডের দিকেও রয়েছে। তো দেখুন আমি আর একটুখানি সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কত মানুষ কত ধরনের মাছ তুলেছে। ওই দেখুন হাত দেখাচ্ছে ওই দাদারা, এখন ঢুকলো মাছ নিয়ে। আর এখানে কত রকমের মাছ পেয়েছেন দেখছি। আপনারা কতদিন পর এসছেন? ফিরলেন কতদিন পর? 10 দিন। 10 দিন? মানে ভয় লাগে না? আচ্ছা, কখনো ঝড়ের কবলে পড়েছেন? বর্ষাকালে পড়েছিলাম। বর্ষাকালে? হ্যাঁ বর্ষাকালে তো ঝড়টা বেশি হতো। হ্যাঁ সেই সময় আপনাদের তো জীবন সংশয় থাকে একেবারে। কি অবস্থা দেখুন,
এতদিন পর পরে বড় কিছু মাছ পাওয়া গেছে? হ্যাঁ, বড় মাছ নেই, সব ক্রেটে এই মাছ। সব এই ছোটোগুলো দেখুন, ওইখানে পমফ্রেট তুলছে সব এই ট্রলারের ভিতরে, সেগুলো সব ইয়ে করা রয়েছে। ভেতরে ছিল, বাইরে বার। দেখুন এটা কি মাছ? ছুরি। ওটা আমুদি, ওটা মনে হয় শার্টিং মাছ। ও এটা গাংচুনো। আর এখানে পর পর মাছ রয়েছে দেখুন, আর এখানে প্রচুর মাছ তারা তুলছেন। বুঝতে পারছেন তাদের জীবনটা কেমন, সারাদিন প্রচুর কষ্ট করতে হয় এনাদের। কাকু আপনারা কি আসলেন না? 5 দিন হয়ে গেছে, যেতে পারেননি এখনো? মানে কি যাওয়ার কোনো নিয়ম আছে নাকি? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য? মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা বড় মাঝি আছে, কোম্পানির বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টের কারণে আপনাদের বন্ধ রয়েছে। কোম্পানি সবাই কাটে। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন ওখানে বরফ তুলছেন এবং আমি দেখাচ্ছি আরও কত মাছ তারা নিয়ে এসছে, প্রচুর ট্রলারে গাদা মাছ। তো ওই ট্রলারে বরফ গুঁড়ো করা হচ্ছে দেখুন মেশিন নিয়ে, এনারা মেশিনটা ওখানে সেট করেছেন, আমি দেখাচ্ছি। ওই দেখুন ওই মেশিনে ফেলছেন বরফটা, আর গুঁড়ো হয়ে যে বড় চাইগুলো দেখুন এক একটা চাই ধরে উঁচু করে ওই মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছেন ভেঙে, আর ওটা গুঁড়ো হয়ে নিচে ঝরে পড়ে ট্রলারের ভেতরে যে কেবিন আছে সেখানে স্টোর হয়ে যাচ্ছে মাছ রাখার জন্য। তো দেখুন এই ঘাটে কত ক্যারেট এনারা আগে থেকে রেডি করেছেন, আর প্রচুর মানুষ এই বরফ উপরে দেওয়া রয়েছে, মাছগুলো নিয়ে নিয়ে তারা উপরে তুলছেন। এখানে প্রচুর গাড়ি রয়েছে, সেই গাড়ি কিন্তু লোড হয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এখানে প্রচুর গাড়ি আছে এবং প্রচুর গাড়ি সারা দিন তারা এরকম যাতায়াত করছে, নিয়ে যাচ্ছে। দেখে বুঝতে পারছেন প্রচুর মানুষের কাজ হচ্ছে এইটা। তারা অনেক দিন পরে কেউ ফেরে, কেউ এখন যাচ্ছেন। দেখুন কত মানুষ কত কাজে ব্যস্ত রয়েছে। আর ওখানে আর একটা ট্রলার ঢুকছে হয়তো 10 থেকে 15 কি 20 দিন পর। এখানে আমি দেখে নিয়ে আসছি আপনাদেরকে, দেখুন কত মাছ এখানে রয়েছে। দেখুন প্রচুর মাছ পেয়েছে ওখানে ওই সাইডের দিকে, দেখেছেন কত রকমের মাছ। ওটা 500 এর মাছ, ওইটা 500 এর মাছ, এক গাড়ি গেছে, আরো 4-700 এর আছে। মাছ 500 মাছ, 500 ক্যারেট মাছ। বাবা, এটা কত সকাল থেকে তুলছেন আপনারা? 4টে থেকে। আচ্ছা আপনারা কি এই কাজই করেন? মানে এটা কি শুধু ওই বহন করার কাজ? তা মানে বহন করার জন্য দিনে কত দেয় আপনাদের? দিনে না, ওটা ক্যারেট হিসাব। মানে এক এক ক্যারেটে কত করে পান আপনারা? 19 টাকা পার ক্যারেট। ও আচ্ছা, এরকম কত ক্যারেট বহন করেন আপনি? যেমন মাছের উপরে নির্ভর, সমুদ্রে মাছ হলে যেমন মাছ আনবে আমাদের মাছের উপর নির্ভরশীল। তার মানে একদিনে হায়েস্ট কত টাকা ইনকাম করতে পারেন যদি বেশি হয়? বেশি হয় 1000-2000। 1000-2000 হয়ে যায়। এবার যে সময় ঘাটা পড়ে বেশি হয় না তখন বসেও থাকতে হয়, তার মানে এমনও সময় আছে 1 টাকাও হয় না। 1 টাকাও হয় না। সারাদিন বসে বসে চলে যেতে হয়। কি অবস্থা দেখুন। আর তবে তারা যারা মাছ ধরতে যায় বিভিন্ন ধরনের বিপদের মুখে তো হয় নিশ্চয়। কত মাছ ওখানে একটা ট্রলারের ঢিবি করা রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। দেখুন কত মাছ, 500 ক্যারেট মাছ হবে ওইটা। তো এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গাদা গাদা ট্রলার আসছে চলে যাচ্ছে। মানে এখানে দাঁড়িয়ে থাকলে আপনার শুধু এই দৃশ্য দেখতে দেখতেই সারা দিন রাত কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তো এরকম প্রচুর মানুষ এই কাজের সাথে জড়িত, ব্যস্ত। হাজারো মানুষের কিন্তু পেটের ভাত হয় এই কাজটায়। সবারই যে ট্রলার আছে এমন কোনো ব্যাপার নয়। যাদের ট্রলার নেই তারা কিন্তু এই জায়গায় মানে কেউ বহন করার কাজ করে, কেউ তেল ভরার কাজ করে, এবং কোনো মানুষ যারা লেবার যাকে বলে সেই লেবার শ্রেণীর তারা সেই কাজ করে। কেউ তাদের ভ্যান আছে, সেই ভ্যানে করে ক্যারেটগুলো নিয়ে গাড়িতে লোড করার, যে সমস্ত গাড়ি দূরে দাঁড়িয়ে থাকে সেই কাজগুলো করে। এখানে কিন্তু হাজার থেকে লাখো লাখো মানুষের একটা জীবনের অর্থ ইনকামের যে জায়গা সেটা হচ্ছে আমাদের ভারতের সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য বন্দর, এই নামখানা বন্দরে। দেখুন মাছের ঢিবি, মানে নিচে তো যে কেবিন সেই কেবিন বোঝাই, উপরে ক্যারেট বোঝাই, তারপরে উপরে রয়েছে এরকম ঢিবি। মানে কত মাছের মানে উপার্জন হয়েছে এখন, মানে এই যে সময়টা চলছে এই সময়। তো বুঝতে পারছেন এমন মাছ উপার্জন হয়েছে, ওখানে মাছগুলো আস্তে আস্তে উপরের কিছু মাছ শুটকিতে রূপান্তরিত হয়েছে। তো কত বড় এই জায়গা, এরকম প্রচুর ট্রলার আছে। মানে যেই ট্রলারে আমি খুঁজছি আপনাদের কিছু ইউনিক মাছ দেখার জন্য। চলুন। সমস্ত মাঝি ভাইয়েরা আর বিশেষ করে কর্মচারীরা এরকম জায়গা থেকে নির্দ্বিধায় তারা মানে বিনা ভয়তেই এইভাবে চলে যায়। কিন্তু আমি যে থেকে আমার গা হাত পা কাঁপছে। মানে আমি কিছু মাছ টাছ আপনাদেরকে দেখাবো, তারা কিভাবে প্রসেসটা করে সেটা দেখানোর জন্য আমি এসেছি। দেখুন এই ক্যারেটে প্রচুর পরিমাণে এই মাছ পেয়েছে তারা। এটা বিশেষ করে ইলা বা কোকিলা এরকম কিছু হবে।
এত পরিমাণে পেয়েছে। আচ্ছা, আপনারা কি শুধু এই মাছটাই পেয়েছেন, আর কোনো মাছ পাওয়া যায়নি? কি অবস্থা বুঝতে পারছেন, শুধু এই মাছ। অ্যাকচুয়ালি এই যে ট্রলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারে মানে জানি না প্রায় 500-600 ক্যারেটের ওপরে কোকিলা পেয়েছে। ট্রলারের ভেতরের কেবিন, উপরের কেবিন এবং ওই পাশে ডিপ করা রয়েছে দেখালাম। তো এই কোকিলা মাছ দিয়ে কিন্তু অন্যান্য মাছের খাবার তৈরি হয় এবং এখান থেকে একটা, ঠিক না, ঠিক বললাম তো? মাছের খাবার তৈরির জন্য কিন্তু এই কোকিলা মাছ ভীষণ প্রয়োজনীয়, মানে মাছ মাছকে খায়। ঠিক সেরকম এই কোকিলা মাছ দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের যে মাছের যে সমস্ত জায়গায় পুকুর বা জলাশয়ে চাষ করা হয় তার যে খাবারটা তৈরি হয়, দানা খাবার, যেমন মুরগির ম্যাশ, ঠিক সেরকম মাছের যে খাবার সেটা কিন্তু কোকিলা মাছ থেকেই তৈরি হয়। এই মাছটা পেয়েছেন তারা, যদিও প্রচুর পরিমাণে পেয়েছে বলে লভ্যাংশ হয়েছে, আর যদি কম হতো তাহলে কিন্তু এই মাছের দাম একদম পাওয়া যায় না। ওর জন্য এই মাছটা কোম্পানিতে গিয়ে মেশিনের মধ্যে পড়ে মাছের খাবার তৈরি হয় এবং এর তেলটা অন্য একটা কাজে লাগে। তো এবার আমি একটা ট্রলারে উঠে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ট্রলারে কত মাছ এসছে, আর এখানে প্রচুর মানুষ রয়েছে। দেখুন দেখুন, আপনারা কি কতদিন পর ফিরলেন? কতদিন পর ফিরলেন? 10 দিন পর। কি কি মাছ পেয়েছেন? বড় বড় কিছু পেয়েছেন? বড় এখন সব ছোট হচ্ছে না? বড় কখন হয়? বর্ষাকালে? ও আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়ালি আমি এই যে একটা লঞ্চে উঠেছি, মানে একটা এটা একটা ট্রলার বলে। তো এখানে দাদারা দেখাচ্ছে, দেখুন কি ইউনিক টাইপের কাঁকড়া পেয়েছে। এটা কি কাঁকড়া দাদা? দেখি। সমুদ্রের কাঁকড়া। বাবা, এই কাঁকড়াগুলোই তো বিক্রি হয়। এগুলো কত করে আপনারা বিক্রি করেন? কত করে দাদা? মানে বাড়িতে খাওয়ার জন্য ছোটখাটো একটা দুটো পেলে। তো তার মানে প্রচুর ইউনিক ইউনিক মাছ তো পান আপনারা, অনেক আলাদা আলাদা। হ্যাঁ, শুটকি মাছগুলো ঝুলানো রয়েছে দেখতে পাচ্ছি, মানে লোটে। তারপরে আর একটা কি মাছ বলে? ছুরি মাছ। ওটা ডাইরেক্ট আসার পথেই আপনারা শুটকিতে রূপান্তরিত করে দিচ্ছেন, কেন এসে আবার শুটকির জন্য তো অনেকটা সময় লাগবে, ওর জন্য এটা ডাইরেক্ট ওখান থেকে আসতে আসতেই হয়ে যাচ্ছে। বাহ, বেশ সুন্দর লাগলো। কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে আপনাদের খাটনি এবং আপনাদের জীবন অনেক সংশয়ে থাকে, কেন আগামীতে এই যে আবার বর্ষা আসবে, ঝড় বর্ষা বৃষ্টি, সে কত তুফানের মোকাবিলা করতে হয় আপনাদের। তো অ্যাকচুয়ালি আপনারা জানেন, অটো থেকে টোটো, বাস, যত যেই জায়গায় আপনারা যাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে ভাড়ার রেট এরকম চার্ট বেঁধে দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের একটা নিজস্ব একটা ইউনিয়ন তৈরি হয়, নিজস্ব একটা দল, যেই দল ঠিক করে তাদের মানে ফেসিলিটি কী থাকবে, তারা কখন বন্ধ রাখবে, কী কাজকর্ম করবে। কিন্তু আজ আমি শুনে দেখাবো এই যারা লেবার বা শ্রমিক, বিশেষ করে এই সমস্ত ট্রলারের, তাদের কোনো ইউনিয়ন বা এরকম কিছু আছে কিনা। দেখা গেলো কারোর কোনো বিপদ হলো, কারোর কিছু হলো, তারা কোনো জায়গা থেকে সাহায্য বা কোনো কেউ হাত বাড়িয়ে দেয় কিনা। তো কাকু ভালো আছেন? আপনি কি ট্রলারে কাজ করেন? আমি ট্রলারে কাজ করি। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন আপনি? আমি এটা কাজ করছি ধরুন 10 থেকে 15 বছর ধরে কাজ করছি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি কোনো ইউনিয়ন বা এরকম কিছু আছে নাকি? আমাদের লেবারদের কোনো ইউনিয়ন নেই, আছে মাঝিদের জন্য। আর লেবারদের ইউনিয়ন নেই। কোনো লেবারের যদি কোনো অসুবিধা হয় না কিছু হয়, লেবারদের খুব কষ্ট আছে। আর লেবারদের কোনো ইউনিয়ন নেই, তো সব মাঝিদের জন্য আছে, আর লেবারের কোনো ইউনিয়ন নেই। তো যারা মাঝি, যারা চালক, তাদের মানে ইউনিয়ন আছে এবং তাদের যদি কোনো সমস্যা হয় তারা সাহায্যের একটা ব্যবস্থা হয়তো পায় সরকার থেকে বা কিছু। কিন্তু আপনারা এরকম কোনো সাহায্য কিছু পান না? এরকম কোনো সাহায্য পাই না লেবারদের জন্য। ও আচ্ছা আচ্ছা। তো এটা খুবই খারাপ লাগলো। তো আপনারা কখনো কোথাও জানাননি নাকি? আমরা কোথায় কাকে জানাবো তো মাঝিদের ইউনিয়ন ছাড়া লেবারদের ইউনিয়ন তো নেই। আপনারা মাঝিদেরকেই জানাতেন যে আপনাদের একটা ছোট ইউনিয়ন তৈরি করে দেওয়ার জন্য। মাঝিদেরকে বললে মাঝিদেরকে বললে মাঝিরা ওইসব কথা কানে নিচ্ছে না। তো যারা আছে গ্যারাজে হচ্ছে না, যারা ওই মাঝি মালিকরা ওরাই যা বলবে লেবাররাই তাই করতেছে। লেবারদের যে কোনো সুবিধা অসুবিধা যে দেখবে, সেটা তো সেই ইউনিয়নটাই নেই। যে আমরা বাবা কোনো অসুবিধা বলে আমরা লেবাররা একটা ইউনিয়ন যে একটা কাউকে বিচার দেবো, সেটা তো নেই। আছে শুধু মাঝিদের জন্য, মাঝিরা যেটা বলবে সেটাই লেবাররাই করতেছে। বুঝতে পেরেছি, মানে ওনারাই আপনাদেরকে কাজে রাখার এবং কাজ থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ধন্যবাদ আপনাকে। তো সম্প্রতি কিছুদিন আগে কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে সেই ভিডিওটা এটাতেই ছিল যে এক স্থানে, ভারতের এক স্থানে বাংলাদেশি এক যে জাহাজ, অর্থাৎ নাবিকের যে জাহাজ, নৌবাহিনীর জাহাজ, যেখান থেকে মানে তারা পণ্য ইন্ডিয়া থেকে, ভারত থেকে সোর্সিং করে বাংলাদেশে পণ্যগুলো নিয়ে চলে যায় খিদিরপুর বা হলদিয়া বন্দর থেকে। তাদের যাতায়াতের পথ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে। এখানেই কিন্তু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল
মানে রাতের অন্ধকারে সেই বাংলাদেশি জাহাজ এখানে সেই মানে একটা আমাদের যে ইন্ডিয়ান ভারতীয় যে ট্রলার, সেই ট্রলারের মধ্যে এখানে যেহেতু তাদের থাকতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয় মেনটেনেন্সের জন্য, তো সেই ট্রলার নদীর মাঝখানেও বহর করা থাকে। তো সেই জায়গা দিয়ে যেতে গিয়ে তারা সেটা মেরে দিয়ে চলে যায়। এবার অনেকজন তাদের নিহত হয়, 4 জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভারতীয় পরিবারের যে সমস্ত কর্মচারীরা আছে তাদের কিন্তু মানে তারা আহতও হয়েছেন এবং তাদের বড় একটা ক্ষতি হয়েছে, অনেক মারাও গেছে। তো সেই জিনিসটার একটা সংক্ষেপে আমি শুনে দেখাবো অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছিল কি করে। চলুন। তো এই কাকুকে পেয়ে গেলাম। কাকু ভালো আছেন? নমস্কার। আপনার নাম কি? আমার নাম তপন দাস। আচ্ছা, আপনি তো এখানকারের সাথে কত বছর ধরে জড়িত? এই আমাদের এটা তো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর বলা হয়। মৎস্য বন্দর বলা হয়। তো আপনি কত বছর এই কাজের সাথে জড়িত? আমি 22 বছর হবে এই লাইনে জড়িত। 22 বছর? 22 বছর। বাবা, আমার জন্মের থেকে আর কিছুটা সময়, মানে অনেক ছোটবেলার থেকেই আপনি এই কাজ করে এই আসছেন। ব্যবসার সাথে জড়িত। আচ্ছা, আপনার জীবনে আপনি তো এখানে বিশেষ করে এই যে এত ট্রলার আগে যেরকম ছিল এখন আস্তে আস্তে দিনের বেড়েই ইয়েতে যাচ্ছে। উন্নত হচ্ছে, আরো হচ্ছে, মানে হাজার হাজার ট্রলার তো এখানে প্রতিনিয়ত থাকে, আসে যায়। তা আচ্ছা, এই যে কিছুদিন আগে যে শুনলাম যে বাংলাদেশ থেকে যে একটা ট্রলার লাইট নিভে গেছিল, যে একটা সমস্যা হয়েছিল, তাতে কি কজন মারা টারা গেছিল বা নিখোঁজ হয়েছিল এই ব্যাপারটা? পারমিতা পারমিতা নামে একটি টলির এখান থেকে ছেড়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। সেটা আমাদের ভারতীয়? ভারতীয়। আচ্ছা আচ্ছা। যারা 16 জন মৎস্যজীবী ছিল, তাতে আচ্ছা, প্রত্যেকের সংসার আছে, সেই সংসার পরিচালনার জন্য মাছ ধরতে যায়। সেখানে যেদিন গেছে তার পরের দিনে বাংলাদেশে নেভি এসে তাকে ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়া হয় এবং হাইলে যে ছিল তাকে বল্লম মেরে ছুরি মেরে তাকে মেরে দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশের এই ট্রলারগুলো তো সব এই জায়গা থেকে যায়, যে খিদিরপুর, ডক, হলদিয়া, পণ্যবাহী যে ট্রলারগুলো বাংলাদেশের, তাই তো? হ্যাঁ, সব এখান থেকে যায়। এবার সেটা আপনাদের এই জায়গাটাই হয়েছিল? এই জায়গাটাই হয়েছিল। আচ্ছা, এই যে মানে একটা ঘটনা হয়েছে তার জন্য মানে সেটা কি এই ঘাট থেকেই তোলা হয়েছিল? এই ঘাট থেকে। আর যাদের সাথে ঘটনাটা হয়েছে তাদের বাড়ি কি এখানকার? তারা প্রত্যেকেই কাকদ্বীপের বাসিন্দা। বাসিন্দা। ও আচ্ছা আচ্ছা। তাই বাংলাদেশের ট্রলারটাকে তারপর কি করা হলো? না, বাংলাদেশের ট্রলার কি, তারা তো নেভি, মানে বাংলাদেশের নেভি আর কি, সরকারি। তারা তো আমাদের থেকে অনেক বৃহত্তম, মানে আমরা বাংলাদেশের এখানকার ট্রলারটা তো ছোট, তারা তো বড়, তাদের সঙ্গে পেরে ওঠা তাদের কাছে তারা বেরিয়ে গেছিল পুরো? তারা মেরে দিয়ে চলে গেছে। এমনকি তারা যে মেরে দেওয়ার পরে যে মানুষগুলো যে পড়ে গেছে, ট্রলারটা যে ডুবিয়ে দিয়েছে, তার জন্য তারা পিছু দিকে একবারও তাকায়নি। আপনারা কি মানে সেই জাহাজকে ট্রেস করতে পারেনি? তার নাম কি ছিল জানতে পারেন? না, ওরা তখন তো ওদেরকে আরে আপনাকে ফেলে দেওয়ার পরে আপনি আর কি দেখতে পাবেন, তখন তো সে চলে গেছে না। আচ্ছা। কজন ফিরে এসেছিল? প্রাণ 11 জন জীবিত অবস্থায় ফিরে এসছে, একজনকে লাশ পাওয়া গেছে, 4 জন এখনো নিখোঁজ, 4 জনকে এখনো পাওয়া যায়নি। এখনো পাওয়া যায়নি? তাদের সংসারটা একদম সর্বশেষ। আচ্ছা, মানে আর বাকি ওদের ফ্যামিলিতে আর বাকি যারা আছে তারাও মরে যাওয়ার এটা মতো। তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। তার জন্য কি সরকার কখনো সেই সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, মিছিল করা হয়েছে, তাদের কাছে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু তার বিনিময়ে কি হচ্ছে, কদ্দূর হচ্ছে, এখনো সেটা বলতে পারবো না। কি অবস্থা দেখুন। তবে আমি আর একটা জিনিসও বলতে চাই, অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এটা হচ্ছে বন্দর, মৎস্য বন্দর, এবং দ্বিতীয় বৃহত্তম ইলিশও বন্দর বলা হয়। সামনে রয়েছে একটা মার্কেট। তো ইলিশ সবার প্রথম আপনারা জানেন যে বাংলাদেশের চাঁদপুরে, যেটা সারা পৃথিবীর বিখ্যাত ইলিশ সেখানে পাওয়া যায়, বাংলাদেশের চাঁদপুর আপনারা জানেন। তো আমাদের ভারতে কিন্তু দ্বিতীয় বৃহত্তম। তো আপনারা অনেকে বলেন, কমেন্ট করেন, বা অনেকে বিশেষ করে আমাদের কথায় কথায় আসে বাংলাদেশের পদ্মার বা পদ্মা মেঘনার এর ইলিশ ছাড়া নাকি আমরা ভারতীয়রা খেতে পারি না, বা ভারতীয়রা বাংলাদেশের পদ্মার ইলিশই খেতে হয়, মানে আমাদের এখানে ইলিশ উৎপাদনই হয় না। এটা সম্পূর্ণ ওদের মন মরা কথা। অ্যাকচুয়ালি এটা বাস্তব না। কেন বাংলাদেশের তুলনায় ভারতে ইলিশ কোন দিক দিয়ে কম আছে? প্রচুর বেশি, অনেক বেশি। বাংলাদেশের তুলনায় ভারতে অনেক বেশি আছে। আচ্ছা, কত বড় ইলিশ আমাদের এখান থেকে পাওয়া যায়? এখানে মিনিমাম অন্তত হ্যাঁ সব রকমের 500-700 1 কেজি কমন, কিন্তু উপরে আপনার 3 কিলো ইলিশ আছে। 3 কিলো মানে বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি 3 কিলো মানে তার মানে প্রায় হচ্ছে রেকর্ড করা ইলিশ এরকম পাওয়া যায়, মানে এত পরিমাণে ইলিশ উৎপাদন হয়। তাছাড়া তো বিভিন্ন প্রকার মাছ আপনাদের এখানে আছেই, প্রচুর মাছ পাওয়া যায়। এবং আরেকটা জিনিস আমি জানতে চাই যে আপনাদের এখানে দেখুন এই যে প্রত্যেকটা ট্রলারে আমি দেখতে পাচ্ছি শুটকি মাছগুলো, যেহেতু কি অনেক দূর দূরান্তে তারা যেহেতু 15 দিন 20 দিনের জন্য চলে যায়, যেহেতু শুটকি মাছের জন্য তো আলাদা কোনো গ্রাম আছে, যেমন মৌসুমী আইল্যান্ডের ওদিকে আছে,
ওরা তো ওটা শুকিয়ে ফ্রেজারগঞ্জ। ওটা ব্যবসা করছে, মানে কাঁচা এনে শুকিয়ে নিচ্ছে। আচ্ছা। আর এটা ওরা নিজেরা খাওয়ার জন্য নিজেরা ধরেছে, নিজেরা শুকিয়ে নিজেরা প্রত্যেকের তবে বাড়িতে। এত মাছ কি তারা খেতে পারে একবারে? এবার একবারে কি আর খায়, কিছু বিক্রি করে কিছু হয়তো। বিক্রি করে, কিছু খায়। তার মানে এই যে এতটা পথ 10-12 দিনের, তার মধ্যে শুটকিটা তখনই টানিয়ে রেখে মানে পুরোটা একেবারে প্রসেস করেই নিয়ে চলে একদম আসছে। প্রসেস করে নিয়ে আছে একদম। এটাতে মানে এর তারা একটা মধ্যে- বুদ্ধি তৈরি করে একদম বুদ্ধি, এবং এটা একদম সলিড, এর মধ্যে কোনো রকমের কোনো মেডিসিন বা কোনো বা কিছু নেই। একদম সলিড, একদম সলিড কিছু খায় এবং কিছু বিক্রি করে। বিক্রি করে। তবে আপনাদের জীবনটা তো বেশ কঠিন, কেননা ঘর পরিবার সংসার ছেড়ে সব আপনাদের কিছু ত্যাগ করে চলে যেতে হয়। কত দিনের জন্য আপনাদের প্রায় যেতে হয়? ওটা তো সম্পূর্ণ মানে ফিশিং এর উপরে নির্ভর করছে, কখনো 5 দিনে চলে আসে, কখনো 1 সপ্তাহ লাগে, তার মানে তো 15 দিন লাগে। বিপদও হয় কখনো, হ্যাঁ, হয়। ডলার ডুবে টুবে এরকম তো- বিপদে অনেকেরই তো জীবন চলে গেছে, অনেকেরই তো মানে অনেক মায়েরাই তো সন্তান হারিয়েছে, অনেক বাচ্চারাই তো বাবা হারিয়েছে, এরকম তো অনেক কতটা কিছুই হয় না। মানে ভয়ানক অনেক এই মাছের স্ত্রীরা ব্যবসাটা। স্বামী হারিয়েছে। মানে আপনাদের সাগরে গিয়ে কি অনিশ্চয়তার মধ্যে, তার মধ্যে যদি অনিশ্চয়তা। ঝড় ঝঞ্ঝা থাকে, এটা সম্পূর্ণ তাহলে- উপরালার উপরে নির্ভর করছে, উপরওয়ালা। উপরালা যদি ভগবান আচ্ছা, ঠাকুর আপনারা যাকে- যে প্রতিটা নৌকাতে যে সময় যান, এই নৌকার এই মাথাটাকে পুজো করে যান, ওটা কোন দেব বা দেবীর পুজো করে ওটা যান? যে যার দেবতা, এমনিতে এটা একটা কাঠের ইয়েতে মানে মা গঙ্গার পুজোটাই করে, গঙ্গাতে যাচ্ছে। এবার তারপরে যে দেবতার যে যেরকম আছে, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকেরই আছে, সবাই পুজো করেই যায়। সবাই দেবতাকে স্মরণ করেই পুজো করা হয়। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, এই যে আমাদের এই জায়গায় যে আপনি বললেন 2 কিলো থেকে 2.5 কিলো যে ইলিশের সাইজগুলো, ওইগুলো এখান থেকে কত কমে পাওয়া যায় সে দামটা? এটা তো এখানেই ধরা হচ্ছে, এখানে ইয়ে করেছে, এটা কত 1500 1800, বড় যে 2 কিলো 2000। সাইজের ইলিশ। আর আমি একটা জিনিস বলছি, অ্যাকচুয়ালি বাংলাদেশের কিছু মানুষ কমেন্ট করেছিলেন, বাংলাদেশের যে ইলিশগুলো পাওয়া যায় 1.5 থেকে 2 কিলো সাইজের ইলিশের প্রায় 4500 টাকা কিলো। ওখানে তো হবে, ওখানে তো কোনো কম বা তাছাড়া ওখানে দাম বেশি, সব কিছুরই তো ওখানে দাম বেশি, একদম। তো কাকু আপনাকে আমাদের এখানে তো তবু গরিব দুঃখীরা ছোটখাটো বড় যাই খেতে পায়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে সব লোক ইলিশ খেতে পারে কিনা তাও অনেক। তা বাদে আপনাদের এখানে এই যে পাশের যে বাজার আছে বা আপনাদের এখানে এই চিংড়ি মাছের দামও 10 টাকা শ। হ্যাঁ, 10 টাকা 5 টাকা শ। তারপরে এই অন্যান্য যে মাছগুলো পাওয়া যায়, অনেক মাছ আছে যেগুলো 20 টাকা কিলো বিক্রি হয়। এবার ওটা মাছ যেটা মাছের 10 টাকা 10 টাকা, যেটা 500 টাকা কিলো সেটা 500 টাকা, যেটা 1000 টাকার কিলোর মাছ সেটা 1000 টাকা, অনেক প্রসেস আচ্ছা, আছে। আপনাদের এখানে রেকর্ড করা কোনো মাছ পাওয়া গেছে, যে এমন কোনো মাছ পাওয়া গেছে যেটা পুরো এটা সব থেকে বড়? না, এটা বড় নয়, দাম বেশি। ওটা দীঘাতে পেয়েছিল, তেলে ভোলা যেটা তেলেভোলা দীঘাতে পেয়েছিল, তারপর সুন্দরবনে পেয়েছিল। সে আগে, এই বছর মনে হয় দীঘা পেয়েছিল, এদিকে এখনো পায়নি। আচ্ছা। সময় ইলিশের সিজনটা কোন সময় সব থেকে বেশি থাকে আপনাদের? সেটা বর্ষাকালে, মানে বর্ষাকাল। হ্যাঁ, ওই আষাঢ় মাস থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন এইসব মাসগুলোতে। আচ্ছা, যে সময় ডিম পাড়া থাকে সে সময় এই যে সে ইলিশ, সময় ইলিশ ধরা হয় না, মানে সে সময় গভর্নমেন্ট থেকে বন্ধ করে বন্ধ রাখা করে হয়। দেয়। আচ্ছা। কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত Thank you, সুন্দর thank তথ্য you. দিলেন, ভালো থাকবেন। আচ্ছা, ওকে। তো নৌকায় যে এনাদের যে পুরো মানে যে কর্মচারী বা মাঝি ভাইদের জীবন, তার একটা ঝলক আপনারা দেখুন। এনারা এই জল দিয়ে স্নান করেন, আর জলের ড্রাম সোর্স করে তারা সেখান থেকে রান্না করেন, এবং এই যে জাল ছিঁড়ে গেছে, জাল কিন্তু এখানে ঠিক হচ্ছে। আর ইনি দেখুন, এই জল নিয়ে ফসল ধোয়া, তারপর স্নান করা, সমস্ত কাজকর্ম কিন্তু এনাদের এই দিয়েই হয়। দাদা, তোমাদের এটা কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে? ডায়মন্ড হারবারে যাচ্ছে। তার মানে যত ইলিশ ডায়মন্ড হারবারে যায় এখান থেকেই যায়, তাই তো? হ্যাঁ, নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারে, ঠিক বলেছেন এনারা। তো এরকম দেখুন, প্রচুর মাছ ক্যারেটে করে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইলিশের বন্দর। ডায়মন্ড হারবার যায় আরও কলকাতা, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু এখান থেকেই মাছগুলো উঠে চলে যায়। আর এই জায়গায় দেখুন, আমি এতক্ষণ রয়েছি এখানে, মানে তাদের এই কাজের পরিধি আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, কত পরিমাণে খাটনি তাদের করতে হয়। প্রতি মুহূর্তে তারা সবাই ব্যস্ত, সবাই যে এত মানে তাদের এই কর্ম এইটা ছেড়ে তারপর যে কথা বলেছেন, এতেই আমি ধন্য। দেখুন, তো একটা ভিডিওর মধ্যে আমি প্রায় সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে এখানকার মানুষের জীবন জীবিকা কাটে, কতটা কষ্টের মধ্যে দিয়ে, কতটা ভয়ের মধ্যে দিয়ে সমুদ্রে যায় তারা মাছ ধরতে। কেউ প্রাণে বাঁচে, কেউ ফেরে না, তাদের পরিবার নষ্ট হয়। তো এই সেই জায়গা যে আমাদের ভারত তথা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য বন্দর। এবং আমি এটাও আপনাদেরকে শোনালাম কিছুদিন আগে, সম্প্রতি যে ভাইরাল হয়েছে যে ইন্টারনেটে, এবং কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, তার জন্যই আমি এইটা তুলে ধরলাম। এবং আমি এইটা বলতে চাই যে হয়তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তারপরেও মানে এটা আমার কাছে খুবই খারাপ লাগলো।
পরবর্তী যে আমাদের রাষ্ট্র বাংলাদেশ, সেখানকারের সেই মানুষেরা, আমি সবাইকে কিছু বলছি না, সেই মানুষেরা অন্তত এত বড় একটা বিপদ যে হয়েছে, তারা যেহেতু আমাদের ভারত থেকে পণ্য সোর্সিং করে এই পথটা দিয়ে যায়, তারা কিন্তু এই ঘটনার পরে তারা একবার দাঁড়িয়ে দেখতে পারতো যে কত মানুষ প্রাণে বাঁচলো কি মরলো। এটা কিন্তু এক খুবই দুঃখদায়ক ব্যাপার। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।